আপনার আপনার কাছে আবার ফিরবো জনাব শহীদুল হক, আমি একটু আবার জনাব আবরুজদের কাছে ফিরতে চাই। জনাব আবরুজ, আপনি জেনারেল খলিলুর রহমান জনাব খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে একটু আমাদেরকে বলবেন যে একজন ডিফেন্স সেক্রেটারি বাংলাদেশে কেন দরকার হলো, এবং যে অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে কথা বলার পরে এটা আসলে নিয়োগ হয়েছে কিনা সেই ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনবো। কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাই যে আমরা কিন্তু এখন দেশ বিদেশের নানা রকম জায়গা থেকে আমরা কিন্তু দেখি আর্মিদের সম্পর্কে যে শুধু খবরই তা না, আর্মিদের ভিতরে সার্ভিং অফিসার কে কোন দায়িত্ব পালন করবে, কাকে আসলে সেনা প্রদান করলে ভালো হবে, নাম ধরে ধরে এগুলি বলা হয়। এবং অনেক ক্ষেত্রে আমাদের সার্ভিং অফিসাররা কি এরকম ভাবে কথা বলেন তাদের নিজেদের স্বার্থে? আপনার কাছে কি মনে হয়, মানে সার্ভিং অফিসাররা নিজে থেকেই কি বলেন যে ভাই আপনি তো অনেক বড় ইনফ্লুয়েন্সার, আপনি আমার নামটা একবার বলে দেন তাহলে আমার পথে যাওয়া সুগম হয়? আচ্ছা, জেনারেল যেটা বলছিলেন, স্যার যেটা বলছিলেন, 1975 সালের পরে এই যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে, তখন অনেকেই হয়তো জানেন না যে জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়া পর্যন্ত বাংলাদেশ আর্মিতে 21টা অভ্যুত্থান হয়েছিল এই অস্থিরতার কারণে। একদম অস্থিরতার কারণে চেইন অফ কমান্ড বারবার ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল। এমনকি 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পর এত অস্থিরতা তৈরি করা হয়েছিল যে কেউ কাউকে সহ্য করতে পারছিল না। আমার এটা চাই, আমার ওটা করতে হবে, একে সেনাপ্রধান করতে হবে। আপনি জেনারেল মইনুল হোসেন চৌধুরী, যিনি একজন বীর বিক্রম ছিলেন, তার আত্মজীবনী আপনি পড়েন, সেখানে উনি লিখেছেন যে উনি যখন শুনলেন যে জেনারেল এরশাদকে সেনাপ্রধান বানানো হবে, উনি ক্ষুব্ধ হয়ে জেনারেল জিয়ার বাসায় গেলেন। জেনারেল জিয়া কি গিয়ে বললেন, কেন একে বানানো হলো, আমরা তো মুক্তিযোদ্ধারা এখনো আছি। তো জেনারেল জিয়া তখন বলছিলেন যে দেখো, তোমাদের বয়স, তোমাদের অভিজ্ঞতা অনেক কম, তোমাদের সময় আসবে, একটু ধৈর্য ধরো, কয়েকটা দিন ধৈর্য ধরো, আমাকে সিনিয়রিটি মেনটেন করতে দাও। ঠিক একই রকম অস্থিরতা জেনারেল মঞ্জুরের মতো দেখা গিয়েছিল। উনি পাগল হয়ে গিয়েছিলেন উনি সেনাপ্রধান হওয়ার জন্য। এগুলো সবাই জানে। এখন জেনারেল মঞ্জুরের পরে পরিণতি কি হয়েছিল, উনি জেনারেল জিয়াকে হত্যা করলেন, নিজেও নিহত হলেন। তো এই যে অস্থিরতাগুলো, তারপরে আমাদের বিমান বাহিনীতে 1977 সালে একটা কু করা হলো, আমাদের পাইলটদের মধ্যে 3/2 পাইলট আপনার সেখানে নিহত হলেন। মানে এই ধরনের অস্থিরতা কন্টিনিউয়াসলি চলেছে। তখন বিপ্লবী সৈনিক সংস্থা এবং আরেকটি সংস্থা ছিল, সেটা হচ্ছে সেনা পরিষদ, যেটা কর্নেল ডালিম এবং এই যে যারা শেখ মুজিবকে হত্যা করেছেন তাদের যে গ্রুপটা, এখন এরকম যদি তাদের নিজেদের সমস্ত কিছু এভাবে যদি সবকিছু চলতে থাকে, এরকম জেনারেল শহীদুল হক কি জানি একটা বলতে চাইছিলেন, ওটা বলতে চাচ্ছিলেন উনি যে বিপ্লবী সৈনিক সংস্থাটা ছিল জাসদের, এটার জন্মদাতা হচ্ছে কর্নেল তাহেররা, আর সেনা পরিষদটার জন্মদাতা হচ্ছে এই যে কর্নেল ডালিম এবং এই গং। আপনি লক্ষ্য করবেন যে সবসময় অস্থিরতা। আপনারা তারা জেনারেল জিয়াকেও ঠিক মতো আপনার আর্মি চালাতে দিচ্ছিল না। তাদের দাবি দাওয়া, এটা সেটা, একে এটা বানাতে হবে, ওইখানে মীর শওকত কেন বসে আছে, ওখানে কেন নাসিম বসে আছে, একে সরাও, ওকে ওখানে দাও, এরকম কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি। তার পরিণতি কিন্তু অনেক খারাপ হয়েছিল বাংলাদেশের জন্য। আমরা সেম প্যাটার্ন এখন লক্ষ্য করছি। এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে এই ধরনের জিনিস বাইরে আসলো কেন, এটা কি সত, মানে এটা সবাই জানলো কিভাবে? আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, যে যারা ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় ওনারা সবকিছু জানেন যে ওনাকে সেনাপ্রধান বানানো দরকার, ওনাকে ওই জিওসি বানানো দরকার, ওই অফিসার এটা করেছে, ওখান দিয়ে এটা হয়েছে, তো ওনারা জানছেন কিভাবে? ওনারা জানেন কোথায়? ওনারা সবকিছু জানছেন, এভাবে এরকম করে তো আসলে হয় না। রুশ ভাই, আমি এই প্রশ্নটাও করছি যে এখন সার্ভিং অফিসাররাও কি ওনাদের সাথে কথা বলছেন, মানে ইনফ্লুয়েন্সারদের সাথে বা যারা জানছেন তাদের সাথে কথা বলছেন? আমরা 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 যেটা না, আপনি যেটা জানতে চাচ্ছেন যে তারা কোনো সার্ভিং অফিসার কি কোনো পদে বসার জন্য, কোনো কিছু হওয়ার জন্য কি এরকম করছেন? যারা সিনিয়র অফিসার আছেন, যারা ধরেন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বা ব্রিগেডিয়ার, তাদের এগুলো করে কোনো লাভ নেই এবং তারা এগুলো করবেন না। তার কারণ আমি বলি আপনাকে, আপনার কর্নেল অ্যাবাভ র্যাঙ্ক, এই পদগুলা কখনো সেনাপ্রধান নিয়োগ দেন না। এদের পদোন্নতি, এদের পদায়ন, এদের আপনার যে কোনো শাস্তি দেওয়া বা কোটোফিন করে আনা, এটা একমাত্র করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এখন ডক্টর ইউনূস। জেনারেল ওয়াকার চাইলেই আপনার একজন কর্নেলকে এক জায়গায় বদলি করতে পারেন না। সুতরাং এই সমস্ত কথাবার্তা যে তৈরি করা হচ্ছে, আমি বলবো হাইপ, গুজব, হুজুগ, জজবা, মানে যে যার মতো করে বলছে। এটা যে শুধু একটা পক্ষ বলছে তা না, সবার মধ্যে অস্থিরতা, যে তারা ডক্টর ইউনূসকেও সময় দিতে চায় না, এখনই এটা করতে হবে, মানে যেন ওনার কাছে আলাদিনের যে জাদুর চেরাগ আছে, ওনাকে এখনই এটা সমস্যার সমাধান করতে হবে। জেনারেল ওয়াকার বা সেনার যে প্রশাসন আছে, যেটা স্যার বললেন, এটা একটা কমান্ড, একটা চেইন অফ কমান্ড থাকে। এখন যদি চেইন অফ কমান্ডের মধ্যে আপনি কারো ইচ্ছা অনুযায়ী
তার একটা খায়েশ আছে, সেই খায়েশ যদি এরকম ভাবে যদি অনার সৃষ্টি তৈরি করা হয়, তাহলে কি হবে? বাংলাদেশ আর্মি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশ যে পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের পরে একটা অবস্থায় এসছে, সেটাতে ডক্টর ইউনূস ক্ষতিগ্রস্ত হবে, আমাদের পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অর্থনীতি, বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হবে, বিশ্ব আমাদেরকে বিশ্বাস করবে না। আমাদের কিন্তু ধৈর্যশীল জনাব আবরুজ, মানে ওই খলিলুর রহমান সাহেবের প্রশ্নে যাওয়ার আগে আপনি একদম সবকিছু পরিষ্কার করেছেন, শুধু একটা ব্যাপার কি আপনি একটু বলবেন? অনেকেই বলছেন যে জেনারেল ওয়াকার বলেছেন যে তিনি এখন অভিভাবকহীন, কারণ তার একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা। ব্যাপারটা কি আসলে ঠিক? নো, দেখেন, অভিভাবকহীন বলার বিষয় না। আপনার এখন উনি এটা হয়তো এভাবে মিন করেছেন, আমি এটা কয়েকজনের সাথে কথা বলেছি, যে হয়তো একটা মিন করেছেন যে আসলে এখন আপনি যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন দেখেন, আপনি এমনকি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সবকিছুতে একটা নৈরাজ্য, মনে হচ্ছে যেন কোনো প্রশাসন নেই, সবকিছু সবার দৃষ্টি না, সবকিছু মানে ডক্টর ইউনূস করবেন। অন্যান্য উপদেষ্টারা কি করছেন, আপনার প্রশাসন কি করছেন, পুলিশের লোকরা কি করছেন? আপনি ট্রাফিক ডিউটি কি ডক্টর ইউনূস দিবেন ঢাকার রাস্তায়? কিন্তু আপনি কি ব্যাপারটা দাঁড়ান, আপনি ঢাকার রাস্তায় বেরোন, সবকিছু আপনি দেখবেন চরম নৈরাজ্য। আমি আজকেও সেটার মধ্যে পড়েছি, শুক্রবারও হলো। তো এখন আসলে এই জিনিসগুলো হয়তো উনি ওইভাবে বলেছেন যে আমি তো কোনো অভিভাবক পাচ্ছি না, বা এরকম কিছু একটা বলে থাকতে পারেন বা মন্তব্য করতে পারেন, উইচ ইজ নট শিওর ইভেন। এখন ওনার একটা বক্তব্য যেটা ছিল যে একটা নির্বাচিত সরকারের প্রসঙ্গটা এনেছে, যে একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের দ্বারা সেটা ম্যান্ডেট পায় এবং সেটা একটা অভিভাবকের ভালো দায়িত্ব পালন করতে পারে। আপনারা যদি 5ই আগস্টের পরে তার কিছু বক্তব্য আপনাদের খেয়াল থাকে, যে উনি কয়েকটা মিডিয়াতে কথা বলেছিলেন, সেখানে কিন্তু উনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এটা চাই। সম্ভবত আমরা যেটা ধারণা করি এবং আমি যতটুকু খোঁজখবর রাখি, যে বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য দল বা সবার সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা কথাবার্তা হয়েছিল, কারণ 5 আগস্ট উনি প্রথম রাজনৈতিক দলের সাথে কথা বলেন এবং তখনও কিন্তু ডক্টর ইউনূসের সাথে ওনাদের কথা হয়নি। যে সেই রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো কথা বলে উনি ঠিক করেছিলেন, বা রাজনৈতিক দলের নেতারা হয়তো একটা ডিসিশন দিয়েছিলেন বা একটা ধারণা দিয়েছিলেন যে নির্বাচনটা এর মধ্যে হওয়া উচিত, এর মধ্যে কিছু দেশটাকে ঠিক করার জন্য, মোটামুটি একটা পথে আনার জন্য যা করা দরকার সেটা করা হবে। তখন কিন্তু 3 দিন দেশে কোনো সরকার ছিল না, তারপরে ডক্টর ইউনূস আসলেন। এই 3 দিন কিন্তু দেশের সরকার না থাকার কারণে 3 দিন দেশটাকে ঠিক রেখেছে কে? আপনি যদি সেই সময়কার পরিস্থিতি চিন্তা করেন, কি ধরনের ভয়াবহ পরিস্থিতি, এটা কল্পনা করা যায় না। ঢাকার রাজধানী শহরেই মানুষ বেরোতে পারছিল না ভয়ে। তো সেখানে তো তারপরে তো কিছুটা সবকিছু ঠিক মতো রাখা হয়েছে, তারপরে না ডক্টর ইউনূস আসলেন এবং উনি দায়িত্ব নিলেন, তারপরে আস্তে আস্তে উপদেষ্টারা বসলেন। আপনি যদি একটু খলিলুর রহমান প্রসঙ্গে বলেন, কারণ আমরা আপনার কাছে যে সেনাপ্রধানের কথা ধরে ধরে জানতে চাইবো। জি, আপনি যদি একটু খলিলুর রহমানের নিয়োগ, সেনাবাহিনীর সাথে আলোচনা, উনাকে রিপোর্ট করা, ওইটা নিয়ে যদি একটু বলেন। খলিল সাহেবের নিয়োগটা, জি আচ্ছা, আমি যতটুকু জানি যে খলিল সাহেবের নিয়োগটা সম্ভবত আপনার সংশ্লিষ্ট জায়গাগুলোতে কেউ আলাপ করেনি, এবং শুধু এটা খলিল সাহেব না, আরো অনেকের অনেক কিছু নিয়োগই হচ্ছে যেগুলো মানুষকে হতবাক করে দিচ্ছে। যেমন অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে যে হঠাৎ করে একজন এসে নাজিল হচ্ছে, অমুক এসে এইটা করছে, হঠাৎ করে আমরা দেখছি যে অমুকে অমুক জায়গায় বসে যাচ্ছে। এখন এগুলো হতে পারে, এটা ডিসিশন তাদের ব্যাপার, অন্তর্বর্তী সরকারের ব্যাপার, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আমাদের আগে ছিল না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান যে স্ট্র্যাটেজিক অবস্থানটা আমাদের মায়ানমার সীমান্ত এবং বঙ্গোপসাগর এলাকায় যেটা চলছে, এবং ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এগুলো যদি আমরা ধর্তব্যে নেই এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তা যদি আমরা ধর্তব্যে নেই, উগ্রবাদের উত্থানকে যদি ধর্তব্যে নেই, তাহলে এই বিষয় এনাকে নিয়োগ দেওয়ার আগে এটা হয়তো মানে সংশ্লিষ্ট জায়গার সাথে আলাপ করা উচিত ছিল। তার কারণ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা সংস্থা এরা এখন যেভাবে কাজ করছে তাতে তাদের জানানো উচিত ছিল। এছাড়া আপনার রাজনৈতিক দলকেও জানানো উচিত ছিল। কিন্তু এই যে আপনি আরেকটা কথা যে বললেন যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হলেন কিনা, আমার মনে হয় না যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হয়েছেন, সেটা হয়তো ঠিক না। কিন্তু এই জিনিসটাকে করা উচিত ছিল যে আপনার 3 বাহিনী প্রধানের সাথে অন্ততপক্ষে আলাপ করা উচিত ছিল। তার কারণ এই উপদেষ্টা, যিনি নিরাপত্তা উপদেষ্টা হবেন, বর্তমান প্রেক্ষিতে তাদেরকে তো 3 বাহিনী প্রধানের সাথে কাজ করতে হবে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আমরা পত্রিকায় কি করি, পত্রিকার সম্পাদক যখন একজন রিপোর্টার বা একজন কাউকে নিয়োগ দেন, একজন সাংবাদিককে নিয়োগ দেন, তার সম্পর্কে জানেন, অন্য দেশকে আপনি যেহেতু মানে সাবেক সেনা কর্মকর্তা এবং দীর্ঘদিনের সাংবাদিক, সেই জায়গা থেকে আমি বলতেছি যে আপনি কি আপনার রিপোর্টারদেরকে বা চিফ রিপোর্টারদের জিজ্ঞেস করে হেড অফ নিউজ নিয়োগ দেন বা নিউজ এডিটর নিয়োগ দেন?
আপনি তো নিয়োগ দিতেই পারেন, আপনি No. সরকার প্রধান, আমি আপনি তো একজন আপনার এক্সিকিউটিভ নিয়োগ দিতে পারেন। ব্যাপারটা ওইটা আমি অ্যানালজি দিয়েছি। আপনি যদি একজন চিফ রিপোর্টারকে নিয়োগ দিতে চান, যেটা একটা ভাইটাল পোস্ট, তাহলে কিন্তু আপনি এক্সিকিউটিভ এডিটরের সাথে কথা বলবেন। আপনি যদি একজন সিনিয়র রিপোর্টারকে নিয়োগ দিতে চান, আপনি কিন্তু চিফ রিপোর্টারের সাথে কথা বলবেন যে এরকম দুজন ক্যান্ডিডেট আছে, আমি এর মধ্যে তুমি কাকে ভালো মনে করো, এটা কিন্তু বলবেন। আপনি যদি না বলেন, পরবর্তীতে তো দেখা যাবে চিফ রিপোর্টারের সাথে সেই রিপোর্টারের সম্পর্কটা ভালো না। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আমি দর্শকদের জন্য বলে দেই যে জেনারেল ওয়াকার এবং 3 বাহিনী প্রধান, ওনারা আমার কোর্সমেট, মানে আমি একই কোর্সের, এবং জেনারেল ওয়াকার আমার রুমমেটও ছিলেন। আমি তাকে 1984 সাল থেকে চিনি। তার রাজনৈতিক সমালোচনা হতেই পারে যে তিনি জেনারেল মোস্তাফিজুর রহমান, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, তার মেয়ের জামাই, এবং তিনি আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত। আমি বলছি না এই সমস্ত রাজনৈতিক ইস্যু নিয়ে আমার কোনো আগ্রহ আছে। আর আমি নিজেও সেনাবাহিনীতে 9.5 বছর অবাঞ্ছিত ছিলাম, আমি ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি, আমিও নির্যাতিতদের একজন। আমি হজে যেতে পারিনি, আমার ফ্লাইট থেকে আমাকে নামিয়েছিল। এরকম শত শত অফিসার আছে যাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে বলেছিল। কিন্তু আমি জেনারেল ওয়াকার বা 3 বাহিনী প্রধান সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে পারি যে এ পর্যন্ত তারা পরিস্থিতিটাকে এই যে পর্যায়ে, যে অবস্থা তৈরি হয়েছিল, আমি বলবো যে এটা 1975-এর থেকে অনেক ভয়াবহ পরিস্থিতি এখন তৈরি হয়েছিল। সেখান থেকে এ পর্যন্ত স্ট্যাটাস কোটা মোটামুটি তারা বজায় রেখেছেন। এইটুক ক্রেডিট আমাদের অন্ততপক্ষে তাদের দেওয়া দরকার। এবং আমি রিকোয়েস্ট করব যে হ্যাঁ, রাজনৈতিক সমালোচনা আপনারা করুন, আপনারা কঠোরভাবে করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে হুজুগ গুলা তৈরি করেন, এতে কিন্তু সার্বিকভাবে ডক্টর ইউনূসেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজনৈতিক দল। আমার মনে হয় যে জনাব রুশ, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হকের কাছে যেতে চাই। তবে জনাব শহীদুল হক, আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যাতে পদত্যাগের সিদ্ধান্ত না নেন, দেখা করে সেই আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 76% দর্শক মনে করছেন অবস্থান সঠিক, শতকরা 24% মনে করছেন অবস্থান সঠিক নয়। 70,000-এর বেশি দর্শক ভোট দিয়েছেন। আমি জেনারেল শহীদুল হকের কথা একটু দর্শক আপনাদের আগেই বলে রাখি। জেনারেল শহীদুল হক যেহেতু একজন সামরিক অ্যাটাশে ছিলেন মিয়ানমারে, তিনি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যেকার সেই বাস্তবতা সম্পর্কে একদম ফার্স্ট হ্যান্ড নলেজ এবং সেইটা তার রয়েছে, এবং তিনি আসলে মিলিটারির বিষয়গুলি নিয়ে আসলে কথা বলতে বেশি আগ্রহী। কিন্তু আপনার অনুমতি নিয়ে আমি ছোট্ট করে একটু বলতে চাই, এই জেনারেলকে, মানে অবস্থার কারণেই হোক আর যাই হোক, আমাদের বর্তমান জেনারেলকে একটু বেশি পলিটিক্যাল বা পলিটিক্যাল না বলে আমি যদি বলি একটু পলিটিক্যালি কনসাস মনে হচ্ছে কিনা, নাকি এটা হইতেই হইতো? আপনি যদি এই প্রশ্ন উত্তর না দিতে চান, আমি আপনাকে অন্য জায়গায় যেতে পারি, কিন্তু বা আপনি বলতেও পারেন, আপনি যেটা আগে বলে নিয়েছিলেন। আমি এটা দিব, আমি এই প্রশ্নটা, থ্যাংক ইউ সো মাচ। আমি তুলে প্রশ্নটা করি যে জেনারেল ওয়াকারুজ্জামান কি রাজনীতিতে বেশি ইনভলভ হচ্ছেন, বেশি রাজনৈতিক হচ্ছেন, রাজনীতি নিয়ে বেশি ইন্টারেস্ট নিচ্ছেন? হি ইজ মোর সোলজার দেন, মানে উনি কি সোলজারের চেয়ে একটু বেশি হচ্ছেন কিনা? ধন্যবাদ মহিউদ্দিন ভাই। প্রথম আমি, আপনি যদি পারমিট করেন, আমি একটা ব্যাপারটা বলতে চাই। 5 অগাস্টের ব্যাপারটা যদিও রুশ বলেছে, আমি আপনাকে জাস্ট একটা সিনারিওতে বলি। 5 অগাস্টে যেটা হয়েছে, 5 অগাস্টে আপনার সিনারিওটা অনেকে কিন্তু আমরা বুঝতে পারি না। মানে প্রাইম মিনিস্টারের যে প্রোটেকশন থাকে, ডিটাচমেন্ট গুলি থাকে, 3 স্তরের থাকে। প্রথমে থাকে এসএসএফ, এসএসএফ এর মধ্যে আবার 2টা ভাগ থাকে। একটা হলো ফিজিক্যালি প্রাইম মিনিস্টারকে বাঁচান, আরেকটা হলো আউটার। তার বাইরে থাকে হলো পিজিআর, পিজিআর এর সাথে আবার এপিসি আছে। তার উপরে বাইরে ছিল 46 ব্রিগেডের একটা ইউনিট। আপনি বলেন সেদিন যদি যেমন ওয়াকার, যদি আমি যে কৌশল হোক বা যাই করো, সেদিন যদি যেমন ওয়াকার যদি সঠিক ডিসিশনটা যদি না নিতেন, আমি আপনাকে বলে দেই, আমি আপনাকে লিখে দিতে পারি, এখানে আরো কয়েক হাজার লোক মারা যেত সেদিন ওখানে। বিকজ সেখানে যে ওয়েপন্স ছিল, যা ছিল, ওটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি একই কথা বলে দিই, যেখান থেকে শেখ হাসিনা পালালেন হেলিকপ্টার থেকে, আমার 1990 সালে আমার টেন্টটা এক্স্যাক্টলি 800 থেকে 1 কিলোমিটার দূরে এই প্যারেড স্কোয়ারের মধ্যে ছিল। আমি দেখেছি ওখানে কিভাবে কি করে, এবং তখনও দেখেছি কে হিরো কে জিরো, পরবর্তীতে তো দেখলাম। এখন আসা যাক আপনার যে প্রশ্নটা আমি নিব, আমি বলবো জন ওয়াকার ইজ দ্য পসিবলি লিস্ট পলিটিক্যাল ম্যান অ্যাজ এ পার্সন হিসাবে। আমি আবার রিপিট করি, আমার দেখা মতে হি ইজ দ্য মোস্ট লিস্ট পলিটিক্যাল ম্যান। আপনাকে যদি আপনি আগের ওনাদেরকে যদি কম্পেয়ার করেন, হ্যাঁ, হি ইজ নট ইন্টারেস্টেড। সে যদি রুশ একটু আগে বলে গেল, সে যদি 3 দিন সরকার ছিল না,
5, 6, 7, 8 4 দিন, এবং সেদিনে কিন্তু যদি ওয়াকার যদি অ্যাম্বিশাস থাকতেন বা পলিটিক্যালি থাকতেন, পলিটিক্যালি অ্যাম্বিশাস থাকতেন, তাহলে হি কুড হ্যাভ টেকেন পাওয়ার। নোবডি ইজ দেয়ার, নোবডি দেয়ার টু চ্যালেঞ্জ হিম। তো ওখানে উনি করেন নাই, বাট উনি কিন্তু আমার কাছে এখনো মনে করি, আমি আবার একই কথা বলবো, আমার কাছে পসিবলি হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লিস্ট পলিটিক্যাল ম্যান এই সেনাপ্রধান, প্লাস ambitious, exactly, and plus he is a true soldier, এই জন্য দেখেন না, এই যে চেন অফ কমান্ড যে রাখতেন, এই যে ফ্লো অফ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আসেন, এই যে দরবারটা নিয়েছেন, এই যে অফিসার অ্যাড্রেস করেছেন, দিস আর ওয়ান অফ দ্য মেকানিজম ইন দ্য আর্মি চেন অফ কমান্ডে ফ্লো অফ ইনফরমেশন করার জন্য। দ্যাটস হোয়াট দ্য সোলজার ডাজ, দ্যাটস হোয়াট এ কমান্ডার ডাজ, দ্যাটস হোয়াট জন ওয়াকার ডিড। জেনারেল শহীদুল হক, আমার যে বিষয়টি আসলে জানার, যে আপনি আসলে 5 আগস্টের যে বর্ণনাটা দিলেন, সেটা আমরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা আমরা শুনেছি বা এটা রিয়েলিটি, কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে এইদার ওয়ে উনি কি আসলে শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছেন নাকি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন? সবচেয়ে কম রক্তক্ষয়ে, মানে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে যে তিনি অ্যালাউ করেছেন যাতে শেখ হাসিনা নিরাপদে চলে যেতে পারেন, এবং তাকে গান স্যালুট দিয়ে বাহনে চড়ানো হয়েছে, নাকি নাকি ঘটনা হচ্ছে যে তিনি আরো রক্তপাতটা কমিয়েছেন, একদম বন্ধ করেছেন এবং সেটা করেছেন? ইতিহাস আসলে তাকে কিভাবে মনে রাখবে? ইতিহাস বা মানে আমার কাছে, আমি তো আগের যত সব যে রুশ বেটার স্টাডি করেছে, যে বাংলাদেশের সেই স্বাধীনতার পর থেকে যে কুগুলি হয়েছে, ওখান থেকে আমি বলি দিস ওয়াজ ওয়ান অফ দ্য লিস্ট, মানে ব্লাড বাথ হয় নাই। সেদিন যদি না হতো, আমি আপনাকে বলে দিই, সেদিন বঙ্গভবনে যারা ছিলেন এভরি উড হ্যাভ বিন ডেড, ইনক্লুডিং শেখ হাসিনা। গণভবন, এখন বলেন গণভবনে সেদিন যদি ওই ডিসিশনটা না হতো, এবং ওই যে ডিসিশনটা নেওয়া, এবং এটা আপনি দেখেন, এটা কিন্তু আরেকটা লিগেসি দাঁড়ায় বসত। এই যে একটা মানে উইদাউট ফায়ারিং এর মানে শট ওখানে বা ইয়ে করা, যে পাওয়ারটা চেঞ্জ হয়েছে, বাট পাওয়ার চেঞ্জ ওয়ার্ডটা আমি বলছি না, এটা অবশ্য পুরাটা হলো আমি শেখ হাসিনার দোষ দিব। আমাদের এরকম রেভলিউশন, যেমন আমি অনেককে বলি যে রেভলিউশন বাংলাদেশে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, উই হ্যাভ সিন আরো আগে 3টা দেখেছি, বাট দিস দ্য ফার্স্ট টাইম যেখানে নাকি লিডার হ্যাজ ফ্লেড, দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, উইথ হার ক্যাবিনেট, with her hundreds and thousands of cadres, leaving millions of supporters behind and left to the elements for being killed. এটা কিন্তু কোনো সময় হয় নাই। এর আগে কিন্তু সবসময় কি হয়েছে, there is a person যেখানে নাকি battle was passed, আচ্ছা ঠিক আছে, যেরকম 90 দশকে শাহাবুদ্দিন সাহেব নিলেন গিয়ে, তারপরে এর আগে 2006 সালে একটা ট্রানজিশন হয়েছে। This is the first time there was no transition. এই ভ্যাকুমে উইদাউট দ্য ক্যাজুয়ালিটি, এটা আপনাকে জন ওয়াকারকে আপনাকে 100% এন্ড প্লাস আমি আরো অন্য 2 জন চিফদেরকেও ইনক্লুড করবো, ইউ হ্যাভ টু গিভ দেম ক্রেডিট, উইদাউট ফায়ারিং এ শট, উইদাউট এ সিঙ্গেল ক্যাজুয়ালিটি, সেভিং পিপল। এখন ওই যে পালিয়ে যাওয়াটা, তো ওটা তো শেখ হাসিনার দায়িত্ব। ওনাকে উনি সবাই ভেবেছিল উনি হয়তো কর্মীতলা গিয়ে থাকবেন বা অন্য কোনো গ্যারিসনে থাকবেন, উনি তো পালিয়ে যাবেন এটা তো কেউ জানতো না। ওকে, আমি একটু জনাব আবু রুশদ আপনার কাছে যাব। জনাব শহীদুল হক, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে এই বিষয়ে আপনি মন্তব্য করলে তো শুনতেই চাইবো, কিন্তু যেই প্রশ্নটি আপনার জন্য আমার ছিল সেটি হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত এবং কর্মরত অফিসারদের সামনে এক বক্তব্যে সেনাপ্রধান একটি ফুল স্টপ শব্দ বলেছিলেন, যেটিতে আসলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমি বলবো যে অনেকে এটা পছন্দ করেন নাই, বা অনেকে এটি বলতে চেয়েছেন তাহলে আপনি আসলে কমিশন করলেন কেন, কমিশন যদি একটা অন্যরকম কথা বলে তাহলে আপনি কি বলবেন, আপনি বিচারের মধ্যে থেকে আপনি এগুলি কেন বললেন? ওই জায়গাটা দিয়ে যদি একটু বলেন যে বিডিআর হত্যাকাণ্ডে আসলে প্রশ্নটা যেটা, সেইটা আমি খালি শুধু প্রশ্নটাই করি। অনেকে আমাকে বলছেন যে আপনি সেনাপ্রধানকে ডাউন করতে চেষ্টা করবেন না, আমি সেনাপ্রধানকে ডাউন করতে চেষ্টা করতেছি। আবার কেউ কেউ বলতেছেন 2 জন সাবেক সেনা কর্মকর্তা কি এসেছেন এখানে শুধু সেনাপ্রধানকে প্রশংসা করতেই নাকি ডিফেন্ড করতে নাকি, এর কোনোটাই না। আমি আসলে সত্যি কথা বলতে জনাব রুশদ এবং জেনারেল শহীদুল হক এই ব্যাপারে কি বলবেন সেটা আমার জানা ছিল না, বা এখনো জানা নাই।
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে সেনাপ্রধানের যে পজিশন, সেইটার ব্যাপারে যদি আমাদেরকে একটু জানান যে এটা আসলে ইফ ইট ওয়াজ এ রাইট পজিশন। এবং 5 আগস্ট নিয়ে আমি এই প্রশ্নটা আবারও করতে চাই, উনি কি এই ক্ষেত্রে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? আসলে তিনি কি একজন স্বৈরশাসককে পালিয়ে যেতে সাহায্য করলেন ফর এ বেটার ডে, নাকি উনি কিছু মৃত্যু ঠেকালেন এবং নিশ্চিত করলেন তিনি যাতে আর দেশে না থাকতে পারেন? জনাব রুশদ, আপনার প্রশ্নটা যে কয়েকজন যে বলছেন যে আমরা কি মানে সেনাপ্রধানকে বাঁচানো মানে প্রশংসা করার জন্য, ডিফেন্ড করার জন্য এসেছি কিনা, আমরা কাউকে ডিফেন্ড করার ব্যাপার না। আমি পাল্টা প্রশ্ন করতে চাই যে আপনারা কি জানতে চান, আপনারা কি মানে হুজুগকে পছন্দ করেন? তাহলে আমি হুজুগের কথা বলতে পারি। আমি এখানে তো কোনো ইউটিউবে নিজের চ্যানেলে কথা বলছি না, আমি একটা স্বীকৃত গণমাধ্যমে কথা বলছি এবং আমি ওভাবেই কথা বলবো। আমি আপনাকে উত্তেজিত করার জন্য কোনো কথা বলবো না, আমি আপনাকে একটা এনার্কি তৈরি করার জন্য কোনো কথা বলবো না। আমি বাংলাদেশ যাতে ভালো থাকে, বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যাতে কোনো অশান্তি না থাকে, ডক্টর ইউনূসের মধ্যে যেন উনি ভালোভাবে স্মুথলি দেশটা চালাতে পারেন, একটা ভালো পরিস্থিতি বিরাজ করে, আমি সেটা চাইবো। নাকি আপনাদেরকে আমি সবসময় হুজুগের মধ্যে মাতিয়ে রাখবো আর আপনারা দৌড়াতে থাকবেন, ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন, আমাদের কিছু হবে না। তখন এটা আপনাদের ডিসিশনের ব্যাপার যে আপনারা কি শুনতে চান। কিন্তু আমি কিন্তু কোনো হুজুগের কথা বলবো না যে ও এটা বলেছে, ওখান থেকে এটা হয়েছে, উনি এটা করেছেন, আমি জানতে পেরেছি ট্যাঙ্ক নেমে গেছে পানিতে, সাবমেরিন উঠছে আকাশে, এ ধরনের কথা যদি আপনারা জানতে চান, হ্যাঁ ওটার জন্য ইউটিউব আছে, ওটার জন্য ধরেন পার্সোনাল চ্যানেল আছে, সেখানে আপনারা যান। কিন্তু একটা স্বীকৃত গণমাধ্যমে এগুলি বলা যায় না। আমরা কাউকে ডিফেন্ড করার জন্য না, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যেই সমস্ত জিনিস বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষতি করবে না, আমাদের ডক্টর ইউনূসের যিনি দেশ চালাচ্ছেন তার ক্ষতি করবে না, এবং সার্বিকভাবে বাংলাদেশটার ক্ষতি করবে না। এখানে শুধু আপনাদের মতামত থাকতে পারে, কেউ বিএনপি কে পছন্দ করবেন না, কেউ জামাত ইসলামীকে পছন্দ করবেন না, কেউ আপনার এনসিপি কে পছন্দ করবেন না, এরকম তর্কাতর্কি সমস্ত কিছু সবসময় চলবে। এটার জন্যই তো আসলে 5 আগস্ট হয়েছে। এই যে আপনারা প্রশ্ন করছেন যে আমাদেরকে নিয়ে, এটা আমরা স্বাগত জানাই যে আপনারা সমালোচনা করছেন, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, আমি একটু এটা বলছি এ কারণে যে সোশ্যাল মিডিয়াতে অস্থিরতা, আপনারা গালাগালি করছেন, আপনারা যা তা বলছেন একটা মানুষকে, যে একজন একটা বিষয়ে জানেন তাকেও আপনারা অশ্রাব্য ভাষায় গালাগালি করছেন। এই যে কতগুলো দলকে দেখা যায় তাদের সমর্থকরা একজন আরেকজনকে মানে যা তা বলছেন। এই যে এনসিপি যে ছোট ছোট বাচ্চাগুলা যারা বুলেটের সামনে নিজের জীবন বিসর্জন দিয়েছে, আপনারা কি জানেন যে বুলেটের সামনে দাঁড়ানো কি জিনিস? এখন না বসে বসে সুন্দর করে, বিদেশে বসে বসে সুন্দর করে কথা বলা যায়, বুলেটের সামনে আমরা দুজনেই সেনা অফিসার ছিলাম, বুলেটের যেদিন প্রথম শব্দ শুনি মনে হয়েছিল যে উঠে দৌড় দেই। এখন বুলেটের সামনে আমার স্যার তো হিল ট্রাক্সে যুদ্ধ করেছেন, একবার জিজ্ঞাসা করেন যে যুদ্ধ কাকে বলে। সেইখানে এই বাচ্চা ছেলেগুলা, আমরা এই যে যারা তরুণ যুবকরা এমনকি মেয়েরা ছিল, তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে। ঢাকায় আমার বাসার উপর দিয়ে র্যাবের হেলিকপ্টার উড়ে যেত আর গুলি করতো, আমি শুনেছি, স্টান গ্রেনেড মারতো, আমি শুনেছি। এই বাচ্চাগুলাকে এই 5ই আগস্টের পর তারা যে ট্রমাটা দেখেছে, নিজের সামনে তারা মরে যেতে দেখেছে মানুষকে, ছোট ছোট বাচ্চা, আপনি শিশু 182 জনের মতো নিহত হয়েছে, তাদের কষ্টটা কি আপনারা বোঝেন? এই লোকগুলা বোঝে যারা হুজুগ ছড়ায় এই বাচ্চাগুলোকে এমনি তো ট্রমার মধ্যে আছে, পাগল বানিয়ে দিচ্ছে। এরা তো আসলে এখন তাদেরকে আমাদের উচিত ছিল একটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে রাখা, একটা স্ট্যাটাস কো বজায় রাখা, যাতে তারা তাদের চিকিৎসাগুলা পায়, তারা আবার একটা ভালো জীবনে ফেরত যেতে পারে এবং একটা সুন্দর একটা পরিবেশ পায়। কিন্তু আমরা তো তারা রাখি নাই, এমনকি উপদেষ্টারাও তা রাখেন নাই। এক একজন উপদেষ্টা এক এক রকম কাজ করছেন। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই বলেন, তিনিও তো সেনা অফিসার, লেফটেন্যান্ট জেনারেল, আমি তার সমালোচনা করছি, এখন কি বলবেন? তিনি আমার অনেক সিনিয়র, এই স্যারেরও সিনিয়র, ফার্স্ট শর্ট কোর্সের উনি, আমি 13 লং কোর্সের। উনি তো একজন অথর্ব। উনি ঢাকা শহর, চিটাগাং শহর, কোনো শহরে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ নাই, কোনো কিছু নাই, আইন শৃঙ্খলার কোনো বিষয় নাই, কোনো কিছু দিয়ে পারছেন না। এটাকে কি বলবেন আপনি? তারপরে ব্রিগেডিয়ার শাখাওয়াত যখন প্রথমে ছিলেন, উনি কি কথা বলেছিলেন সেটাও আমরা সমালোচনা করেছি। শুধু এক পাশে কথা বলবেন না। আপনারা কি মনে, আপনারা কি আমরা দুজন সেনাবাহিনীর মধ্যে গন্ডগোল লাগার কথা বলবো? আমার মনে হয় যে আপনি কেন, তার কারণ আমরা একটু মুভ অন করি, কারণ মানুষ তার দর্শকদের কথা বলেছেন, মানে আপনি অতি চমৎকার জবাব দিচ্ছেন। আপনি যদি একটু বিডিআরে আসেন, যে বিডিআর হত্যা, আমি জানি, আমি গণতন্ত্রকে পছন্দ করি, আমি সবসময় বিরোধী মতকে পছন্দ করি। আমাকে কেউ গালি দিলেও আমি তাকে গালি দেই না। আমি চাই যে 5 আগস্টে বাচ্চাগুলো যে জীবন দিয়ে আমাদেরকে একটা জিনিস দিয়ে গেছে, সেটা হচ্ছে সমালোচনার অধিকার, মুক্তভাবে মত প্রকাশের অধিকার। আমরা সেটাকে চর্চা করব, কিন্তু আমরা আমাদের দেশের ক্ষতি করে না।
আমরা ডক্টর যদি ইউনূসেরও সমালোচনা করতে হয় আমরা ভদ্র ভাষায় করব। আমরা যদি একজনের সমালোচনা করি তাকে সমালোচনা করব, কিন্তু তার মানে এই না যে আমরা এক জায়গায় গন্ডগোল সৃষ্টি করব, আমরা একজনের কান দর্শকরা খুব অধীর আগ্রহে মানে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে তার ফুল স্টপ এবং প্লাস একটু ছোট করে যদি বলেন বিডিআর হত্যাকাণ্ডের দায় কার এটাও যদি একটু বলতেন। আচ্ছা, না, বিডিআর হত্যাকাণ্ডের দায় একটা কমিশন গঠন করা দেওয়া হয়েছে এবং জেনারেল ফজলুর রহমান স্যারকে ওটার দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার সাইদুর রহমান আছেন, আরো অনেকে আছেন, তারা সকলেই অত্যন্ত যোগ্য অফিসার এবং জেনারেল ফজলুর রহমান বিডিআর এর ডিজি ছিলেন। ওনারা এটা খুঁজে বের করবেন এবং স্যাররা এটাকে নিয়ে রাত দিন কাজ করছেন। আপনারা জানেন না, তারা রাত দিন কাজ করছেন, বহু ডকুমেন্ট সংগ্রহ করছেন, অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, এমনকি আমার কাছেও তারা কিছু জানতে চেয়েছিলেন, আমি যা জানি সেগুলো বলে আপনাকে দেখতে হবে, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন এখানে কে এটা করেছে, ধরেন আমি একটা কথা বললাম, কিন্তু জেনারেল ফজলুর রহমান এখন কমিশনের প্রধান হিসেবে কিন্তু এটা একদম টু দি পয়েন্ট এখন বলতে পারবেন না, তার কারণ উনি এখন একটা পদে বসে আছেন, সেটা বুঝতে হবে। আচ্ছা, এখন আসেন আপনার আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার ওই যে রাওয়ার অনুষ্ঠানটাতে যে কথা বলেছিলেন, তখন আমি দেশে ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমি এটা দেখেছি পরে, এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, এটা আমি অস্বীকার করব না। আমি জানি না যে জেনারেল ওয়াকার এটা কি মানে টু দি পয়েন্ট কোনটাকে মিন করে এটা বলেছিলেন, তবে আমার যেটা মনে হয় যে আমাদের কিছু অবসরপ্রাপ্ত অফিসার এবং কিছু লোকজন আপনার এত বেশি মাত্রায় আবেগ মানে আপনার হুজুগ ছড়াচ্ছিলেন এবং গুজব ছড়াচ্ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, যে এই বিষয়টাকে হয়তো তিনি বন্ধ করার কথাটা তিনি মিন করেছেন। কারণ হচ্ছে যে যখন বিডিআর হত্যার তদন্তের জন্য কমিশন গঠনের কথাটা আসে, পরে যা আমি শুনেছি, তখন উনি জেনারেল ওয়াকার সিনিয়র রিটায়ার্ড অফিসারদের কাছে কিন্তু মতামত জানতে চেয়েছিলেন যে কাকে আমরা এটার দায়িত্ব দিতে পারি, আপনারাই বলেন। তখন কিন্তু আমাদের অনেক অফিসার আলাপ আলোচনা করে জেনারেল ফজলুর রহমানের নামটাই এখানে সুপারিশ করেন এবং সেভাবেই সেনা প্রধান এই জিনিসটাকে আপনার থ্রু করেন এবং সেভাবেই এটা গঠিত হয় এবং আশা করা গিয়েছিল যে ওনারা জেনারেল ফজলুর রহমান যেহেতু দায়িত্ব নিয়েছেন উনি এটাকে সেভাবে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু সেখানে হয়তো যেটা আমি শুনেছি, আমি যেহেতু দেশে ছিলাম না, আমি বলছি যে আমি শুনেছি যে আমাদের বেশ কিছু মানে লোকজন তারা অস্থিরতা হয়ে গেছিল। এখন আপনি যদি এত বড় একটা ঘটনার বিচার করতে চান এবং এটা অনেক আগের ঘটনা, তাহলে জেনারেল ফজলুর রহমানকে সময় দিতে হবে, তার কমিশনকে সময় দিতে হবে। কিন্তু অনেকেই যদি বলেন যে না এখন এটা করতে হবে, আমি এটা দেখেছি, আপনি এটা দেখেছেন ভালো কথা, আপনি জেনারেল ফজলুর রহমানের কমিশনে গিয়ে সেটা বলে আসেন, আপনার তথ্য প্রমাণ দেন যে কোথায় কি হয়েছে সেটা জানান। আপনি যদি বাইরে এই কথাগুলো বলেন, ধরেন আপনি বিভিন্ন চ্যানেলে বলছেন, ইউটিউবে বলছেন, আপনি নিজে আপনার বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, এমনকি আমাদের প্রেস ক্লাবে গিয়ে আপনি আপনার প্রেস কনফারেন্স করে সাংবাদিকদেরকে এটা বলছেন, পরের দিন এটা বড় করে আসছে, এটাতে হয় কি বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছিল। আমি কি আশা করতে পারি যে আমাদের যারা দর্শক আছেন বা আমাদের দেশের মানুষ, আমি মনে হয় যে এখন যে কমিশনটা গঠন হয়েছে সেই কমিশনটা সুষ্ঠুভাবেই কাজ করছেন এবং তারা যথেষ্ট সুষ্ঠুভাবে কাজ করছেন, প্রচুর এভিডেন্স তারা জড়ো করছেন। তারা যারা ভিকটিম ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্ত্রীদেরকে সন্তানদের কাছ থেকে জিজ্ঞাসা করছেন, তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, যারা ওখানে অন্যান্য যা দায়িত্বে ছিলেন তাদেরকে তলব করছেন, তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হচ্ছে। এখন এরপরে যদি আর কিছু না হয়, আমরা যদি সবাই অস্থির হয়ে যাই তাহলে হবে না। আমার মনে হচ্ছে যে জেনারেল ওয়াকার তখন হয়তো এ সমস্ত দেখে যে এইভাবে যদি সবাই চতুর্দিকে অস্থিরতা সৃষ্টি করে তাহলে তো সবকিছু বাধাগ্রস্ত হবে। এখন এটাকে আবার অনেকে আবার মিন করেছে কি যে উনি হয়তো বলেছেন যে না এই বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর কেউ জড়িত ছিল না, এটা উনি ধামাচাপা দিতে চাচ্ছেন। আসলে ব্যাপারটা সেরকম না। সেনাবাহিনীর অফিসাররা ওখানে তো সরাসরি সেনাবাহিনীর থেকে গিয়ে ওখানে কেউ কিছু করেনি, যারা বিডিআর এ ছিল সেনাবাহিনীর থেকে ডেপুটেশনে সবসময় বিডিআর এ আমাদের সেনাবাহিনীর অফিসাররাই, সেনাবাহিনীর অফিসাররা ওইখানে গিয়ে তো কেউ কিছু করেনি, করেছে তো বিডিআর এর সৈনিকরা। এবং এখানে তো আমাদের আপনি কিছু অফিসারের নাম এসছে যে তারা এখানে নীরব ভূমিকা পালন করেছেন বা তাদেরকে নিয়ে সন্দেহ আছে বা এ ধরনের আছে। যেটা হওয়া উচিত যে এখন জেনারেল ফজলুর রহমান এটা বের করবেন যে সেই অফিসার আসলেই দোষী কি নির্দোষী এবং সেটা তথ্য প্রমাণ। আপনাকে ধন্যবাদ। আমি এখন যে প্রসঙ্গটা নিয়ে জনাব শহীদুল হক আপনার কাছে আসতে চাই সেটিও আসলে সেনাবাহিনী সংক্রান্ত। আপনি জানেন বিগত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে বেশ কিছু সেনা কর্মকর্তা এবং কর্মচারী, আমি যদি এভাবেও বলি যে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যেটা তারা বলছেন বেআইনিভাবে, তারা এটা একটা তালিকা করেছেন, এটা একটা জমা দিয়েছেন এবং তারা ক্ষোভ বিক্ষোভ জানিয়েছেন। এবং সেই ক্ষোভ বিক্ষোভ জানানোর এক পর্যায়ে আমরা দেখেছি যে প্রেস ক্লাবে গিয়ে সার্ভিং সেনা অফিসারদেরকে গিয়ে তাদের সাথে কথা বলতে হয়েছে, নেগোসিয়েশন করতে হয়েছে এবং তাদেরকে কাউকে
মানে আইনের আওতায় আনার ব্যাপারেও আসলে চিন্তা ভাবনা করেছে সেনাবাহিনী, এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? এবং তারাও বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলেছেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা তাদের উপস্থিতি দেখেছি। আপনি এটাকে কিভাবে দেখেন বা দেখছি? ধন্যবাদ। এটা একটু ট্রিকি কোশ্চেন আমার জন্য, বিকজ আমি ভিতরের কথা কিভাবে বলবো বাইরে, এটা একটু ওই ডিলেমাতে আর কি। আমি প্রথমে আমি বলে দিই, যখন আর কি প্রথম এই 400 এবং কয়েকজন যারা চিফ অ্যাডভাইজারের বাসভবন যখন ঘেরাও করতে গেলেন, তারপর ওনারা একটা লিস্ট দিয়েছিলেন। এই লিস্টটা কিন্তু বাই চেন অফ কমান্ডের কিন্তু এসে আর্মি হেডকোয়ার্টারে। আর্মি হেডকোয়ার্টারে নিয়ম হলো যখন একটা বোর্ড হয়, এবং বোর্ড হয়ে তারপর ওনারা দেখেন কোন কোন চার্জশিটে ওরা হয়েছে। অন্যায় ভাবে যারা বলছেন, আমি আপনাকে জাস্ট এমনি জাস্ট একটু আপনার মানে আমি একটা বলেছি, এখানে কয়েকজনকে আমি চিনি, আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি দে আর নট থ্রোন আউট উইদাউট রিজন। চার্জশিট আছে এবং এটা করছে। কয়েকদিন আগেও সেনা প্রধান বলেছেন বলেছেন একটু ধৈর্য ধরতে। ব্যাপারটা কি, যারা আপনি জানেন তো আমাদের বাংলাদেশ আর্মি অ্যাক্ট কিন্তু আলাদা ভাবে হয়, এবং এখানে কতগুলি 55 এর চেয়ে বেশি হলো অ্যাক্ট আছে, এবং এগুলি পানিশমেন্ট গুলি এগুলির আন্ডারে হয়। এবং কিছু কিছু পানিশমেন্ট যেগুলো নাকি চিফ অফ আর্মি স্টাফ সাধারণত মাফ করতে পারেন। মাফ করা মানে নাকি ওকে আবার আর্মিতে নিয়ে আসা। মাফ করা মানে উনি ইফ ইজ ডিসমিসড ওকে রিটায়ারমেন্ট দিতে পারে, উইথ বেনিফিট দিতে পারে। এগুলি সাধারণত চিফরা করে, বাট এটাকে আপনাকে করতে পারে, ও যে অ্যাপ্লাই করতে হবে। যে ল আছে এরা জানে, এই যে যারা নাকি সৈনিক বা অফিসার যারা করেছে সবাই কিন্তু এই জিনিসগুলি জানে। এখন যেটা নাকি হচ্ছে ওখানে প্রেস ক্লাবে গিয়ে বলছে যে কোন অফিসার বলেছিল ওর মেয়েকে বিয়ে করার জন্য, সে বিয়ে করে নেই বলে ওকে বের করে দিয়েছে চাকরিতে। দিস আর অল ভুয়া। আপনি খুঁজে দেখেন, মানে আমাকে অনেকে সাংবাদিকদের জিজ্ঞাসা করা উচিত ছিল আপনার নামটা কি, মানে কোন অফিসার কোন ইউনিটের, তাহলে আপনি কিন্তু বুঝাই যেত। ওগুলি কিন্তু এরা কোনোদিন বলবে না। এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ আর্মিতে কিন্তু ভেরি গুড সিস্টেম আছে, সিস্টেমাইজ করা আছে। কোন সময় অ্যাপ্লাই করতে হবে, কার কাছে করতে হবে, অফিসাররা কোথায় করবে, দেন মাসি পেটিশন করে ওখানে কিন্তু আছে। এমনও কেস আছে বাংলাদেশে, মানে ওনারা ডেয়ারিং মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বাট ওনারা যখন কোন এক সময় ছিলেন, ওনারা যে ইয়েটা করেছিলেন, অপরাধটা করেছিলেন, ওইটা যে ধারাতে ছিল, ইটস এ ভেরি ডেঞ্জারাস ধারা। ওইটা কিন্তু বাংলাদেশ সেনা প্রধান কোনোদিন করতে পারেন নাই, মানে মকুফ করতে পারেন নাই, বা ওনার রিটায়ারমেন্টকে সরি ডিস্ট্রিক্টকে করতে পারেন নাই। তো এখানে কিন্তু সেনা প্রধান কয়েকদিন আগে দেখলাম উনি বলছে একটু ধৈর্য ধরেন, আমরা দে আর ওয়ার্কিং অন ইট। বাট এরা কিন্তু এরা দে আর দ্য অ্যানার্কিস্ট আর কি, এই যে প্রেস ক্লাবে ঘেরাও, আমার মনে হয় যে এখানে একটা তথ্য আছে, আমি হয়তো দিতে পারি যদি অনুমতি দেন। সেটা হচ্ছে যে যেসব অফিসাররা আপনার বলেছিল যে আওয়ামী লীগ আমলে তারা রাজনৈতিক কারণে চাকরি হারিয়েছেন বা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যে বিষয়গুলো, যে চাকরি মানে রিইনস্টেট করা বা পেনশন দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া, এই বিষয়গুলো যখন আসে তখন সেনাবাহিনী বোর্ড একটা গঠন করে এই যে তাদের সবার ইন্টারভিউ নেওয়া হয় এবং যাচাই বাছাই করা হয়। এগুলো শেষ হয়েছে, আমি যতদূর জানি রোজার মধ্যে শেষ হয়েছে, তারপরে এগুলা তার আগে শেষ হয়েছে, এবং এগুলা সরকারের সংশ্লিষ্ট জায়গায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এবং ডক্টর ইউনূস সম্ভবত এগুলো সাইন করে পাঠিয়ে দিয়েছেন। যে এই কয়জনটা ঠিক পাওয়া গেছে, যাদেরটা ঠিক পাওয়া যায়নি, যে যারা শৃঙ্খলাজনিত কারণে, চুরি করার কারণে বা নারী ঘটিত কারণে চাকরি হারিয়েছেন, তারাও যদি এখানে সুযোগ বুঝে নিজেদেরকে নির্যাতিত বলে আপনি দাবি করে যে আওয়ামী লীগ আমলে শুধু চাকরি হারিয়েছে বলে, তো এরকম ঘটনাগুলোকে বাদ দিয়ে এই তালিকাটা পাঠানো হয়েছে। সেটা এক মিনিট, তা নাহলে এটা মানুষ বুঝবে না যে সেটা অলরেডি কিন্তু আপনার অর্থ মন্ত্রণালয়ে আছে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যে টাকাটা দরকার 180 কোটি কি 240 কোটি টাকা, এটা এখনো বরাদ্দ দেয়নি। এ কারণে এই জিনিসগুলো দেরি হচ্ছে। কিন্তু এই সুযোগটা নিয়ে এই যে অ্যানার্কিস্টরা, এই যে যারা গুজব ছড়ায়, এবং আমাদের প্রচুর লোকজন গুজব খুব পছন্দ করে, তার কারণ তারা মনে করে কিছু আমাদের। রুশ ভাই, আমি স্পেসিফিক একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আমরা
এই পর্যন্ত 13-14 জন সেনাপ্রধান দেখেছি, এক্সাক্ট নাম্বার আমার মনে নাই। সেই 13-14 জন সেনাপ্রধানের মধ্যে একজন সেনাপ্রধান, অবসরপ্রাপ্ত সেনাপ্রধানকে আমার খুবই বিশিষ্ট মনে হচ্ছে গত বছর খানেক ধরে। তার নাম হচ্ছে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিয়মিত লিখছেন যে তিনি কিভাবে বিপ্লবের সাথে ছিলেন, তিনি কিভাবে অভ্যুত্থানের সঙ্গে ছিলেন, তিনি কিভাবে কোনটাকে নেতৃত্ব দিয়েছেন, এবং তাকে কেন্দ্র করেও এক ধরনের আলাপ হচ্ছে। আমরা খুব সংক্ষেপে, আমরা একদম শেষ পর্যায়ে আছে, আরো দুই একটা বিষয় আমাদের আলোচনা করার আছে। আপনি তার সম্পর্কে যদি একটু বলতেন যে এই যে মানে এটাকে আমি কি বলবো, সৈনিকের যে বিপ্লবী অবস্থান, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? জেনারেল ইকবাল করিম ভুঁইয়া একজন সেনাপ্রধান ছিলেন, তিনি 4 স্টার জেনারেল। আসলে আমি তার অনেক জুনিয়র, তার ব্যাপারে আমি কি কথা বলবো এখন? যদি আমি মানে আমার তার সম্পর্কে সৈনিকোত্তর তার জীবন সম্পর্কে একটু বলেন। সৈনিকোত্তর জীবন সম্পর্কে বলাটাও অনেক বিব্রত। যেমন আপনি এরশাদ সাহেবকে নিয়ে অনেক কথা বলেছেন, এরশাদ সাহেব এরশাদ সাহেব রাজনীতি করতেন, এই জন্য বলেছি। আমি জেনারেল মোস্তাফিজকে নিয়ে অনেক রিপোর্ট করেছি, তার কারণে উনি রাজনীতি করতেন। জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এখনো রাজনীতি করেন না। কিন্তু আমি স্যারের একটা কথা বলবো, আমি তার সময় পার্সোনা নন গ্রাটা হয়েছি, অবাঞ্ছিত হয়েছি। হ্যাঁ, এটা কেন হয়েছে আমি জানি না। আমার সেই জিনিসটা আমি স্যারের কাছ থেকে কোনোদিন ক্লিয়ার হতে পারিনি। আর উনি যে এই বিপ্লবের সময় বিভিন্ন বিষয়ে নিজেকে জড়িত করেছেন, আমি দেশকে স্বাগত জানাই। তার কারণে একজন সেনাপ্রধান হয়ে, সাবেক সেনাপ্রধান হয়ে এখানে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করেছেন। তবে তার আগের কিছু ভূমিকা, উনি যখন সেনাপ্রধান ছিলেন, সেই ভূমিকাগুলো নিয়ে জনগণের মনে এখনো প্রশ্ন আছে, বিভিন্ন জায়গায় প্রশ্ন আছে, এবং এগুলো বিভিন্ন জায়গায় আলোচিত হয় যে উনি কি 15 সালে যে অবস্থান নিয়েছিলেন বা 14 সালের জানুয়ারির যে নির্বাচনে যে ভূমিকা ছিল, সেই ভূমিকাগুলো কি বিতর্কিত বলে মনে হয়। এ ধরনের কিছু অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু সার্বিকভাবে বলা চলে যে উনি এই আন্দোলনের সময় একটি পজিটিভ ভূমিকা পালন করেছেন। জনাব রুশদ, আপনাকে ধন্যবাদ। আমি জেনারেল শহীদুল হক, আপনি কি একটু মন্তব্য করবেন জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার অবসরোত্তর জীবন সম্পর্কে এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি যেসব বিষয়গুলি আলোচনার সামনে আনছেন, সেটা সেনাবাহিনীর ভেতরের জিনিসগুলি বাইরে আসা, বা তিনি যেহেতু সেনাপ্রধান ছিলেন তার অনেক কিছু জানাও থাকে, জানা আছেও। আমি অবশ্য সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে খুব কম আর কি, বাট আমি ওনার পোস্টগুলি বা স্পেশালি উনার কয়েকদিন আগে ওনার অটোবায়োগ্রাফি যেগুলি উনি দেখছিলেন, বেশ ভালো, ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেক কিছু জানতাম না, উনি ওগুলি ক্লিয়ারিফাই করেছেন। হ্যাঁ, এখন রিটায়ারমেন্টের পরে ওনাকে দেখেছি, বা স্পেশালি 5 অগাস্টের আগের থেকে উনি বেশ অ্যাক্টিভ ছিলেন। উনি স্পেশালি ক্যাজুয়ালিটি কমানো, তারপরে এই যে ফায়ারিং এর ব্যাপারে, এগুলি নিয়ে একটু দেখলাম বেশ সোচ্চার ছিলেন। হ্যাঁ, বাট এমনি কিন্তু উনি বাইরে যে কয়েকদিন আগে দেখা হলো, বেশ রিল্যাক্স মানুষ, হাসে, এদিক ওদিক যান, বিভিন্ন বক্তব্য পরিষ্কার। আমি শেষ প্রসঙ্গে আসি। জনাব শহীদুল হক, আপনার থেকে এক লাইন শুনবো, এবং শেষে এসে আবার জনাব রুশদের কাছ থেকে এটা নিয়ে 2-3 লাইন শুনতে চাই। সেটা হচ্ছে যে একটা বড় অভিযোগ বর্তমান সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে, যে তিনি প্রথম অবস্থায় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আয়নাঘর পরিদর্শন করতে দেন নাই, এবং আয়নাঘরকে উনি রিবিল্ড করেছেন। এবং আয়নাঘর আপনি তো জানেন, যেখানে বেআইনিভাবে লোকজনকে আটকে রাখা হতো, গুম অবস্থায় রাখা হতো, কোনো আইনি সুবিধা তাদেরকে দেওয়া হতো না, সেরকম ঘরকে আয়নাঘর বলা হচ্ছে। তো সেরকম একটি ঘর পরিদর্শন করার ব্যাপারে তিনি ডক্টর ইউনূসকে বাধা দিয়েছিলেন, এবং আয়নাঘরগুলিকে তিনি রিপেয়ার করেছিলেন, ম্যানিপুলেট করেছেন, ম্যানুভার করেছেন। আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব শহীদুল হক, এবং এটি আমার শেষ প্রশ্ন। জনাব রুশদের কাছ থেকে উত্তর নিয়ে আমরা আজকে শেষ করব। জি জনাব শহীদুল হক। জি, আমি শেষ বক্তব্য হলো আয়নাঘরের ব্যাপারটা বলি। আমি এই ডিজিএফআইটা অ্যাকচুয়ালি কার আন্ডারে, এটা হলো সবচেয়ে বড়। আমি মানে অনেক বড় বড় সাংবাদিক, অনেক বাইরে যারা, এটা খুব ইন্টারেস্টিং। ডিজিএফআই যে মিলিটারি আন্ডারে না, বা মিলিটারি চিফের আন্ডারে না, এইটা অনেকেই জানেন না। এক্স্যাক্টলি, এবং এটা কিন্তু নো ওয়ে রিলেটেড। হ্যাঁ, শুধু মিলিটারি, ইভেন র্যাব ইজ অলসো সেম থিং। র্যাব হলো মিনিস্ট্রি অফ হোম এর আন্ডারে, ইটস নট রিলেটেড টু দ্য আর্মি। এখন যে ভাঙা, বিকজ আমি আপনাকে বলি ব্যাপারটা কি হয়েছে, মানে তাহলে আমাকে একটু আপনি যদি একটু অনুমতি দেন, আমি একটু 2টা লাইন এক্সট্রা বলবো। এখানে হলো কি, এই যে আমাদের 5 অগাস্টের পরে পসিবলি ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং যে একটা কাজ হয়েছে, যে কিছু কিছু ইনস্টিটিউশনস গুলিকে এই যে সোশ্যাল মিডিয়া এবং এই যে এদের মাধ্যমে মানে টোটালি ধ্বংস করে দিয়েছে। এখন ধ্বংসটা কি, এই যে আপনার একটু আগে একটা ডিসকাশন ছিল, তো এই যে যেমন একজন উপদেষ্টা হলেন, উনি কিভাবে হলেন? আগে একটা নিয়ম ছিল, এই নিয়মটা কিন্তু পুরো পৃথিবীতে হয়, কিন্তু বাংলাদেশে না।
যারা নাকি অ্যাপয়েন্টেড হতে চান মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার বা সিকিউরিটি ক্লিয়ার, এদের কিন্তু ফাইল আগে বিভিন্ন এজেন্সির কাছে যেত, ওরা ক্লিয়ারেন্স দিলে তারপরে অ্যাপয়েন্টমেন্ট হতো। এই 5 অগস্টের পরে কি হয়েছে, যে এই ইনস্টিটিউশন যারা এগুলি করতো, দোজ আর টোটালি ডিস্ট্রয়েড। হ্যাঁ, এখন এই যে ডক্টর ইউনুসকে যে ওয়াকার যে যেতে দেন নাই, আমার কাছে এটা বিশ্বাস, বিকজ যে ওয়াকারের আন্ডারে তো ছিল না ওইটা। আবার ইনফ্যাক্ট সত্যি বলতে কি ওই 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 ডিজিএফআই কিন্তু ডক্টর ইউনুসের আন্ডারে ছিলেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা ডিজিএফআই এর কথা শুনি যে ডিজিএফআই কিন্তু আসলে সেনাপ্রধানের আন্ডারে কখনোই থাকেন না, বরং একটি ব্যালেন্স রাখার জন্য ডিজিএফআই কে রাখাই হয় অনেক ক্ষেত্রে সেনাপ্রধানের অনেক কার্যক্রম দেখার জন্য, এবং তিনি সরকার প্রধান নিয়ে আসলে ডিজিএফআই একমাত্র রিপোর্ট করে থাকেন এবং তিনি স্বাধীনভাবে এটা করেন। জনাব আবু রুশদ, আপনি যদি আপনার শেষ বলি, মানে আপনি গত 15 বছরে না, মানে অনেক সবসময় একই, বাংলাদেশে the only person who can see, who can visit prime minister, মানে যারা নাকি ডিফেন্স মিনিস্টার থাকে, any time, every time, anywhere, he is the only guy who can do it. Right. তো আপনি বুঝতে পেরেছেন he is how powerful the DGFI right. রাইট, অ্যাবসলিউটলি ক্লিয়ার। জনাব রুশদ, আপনি যদি একটু মন্তব্য করতেন যে আসলে আয়নাঘর দেখা না দেখা, সেটাকে আড়াল করা, সেটাকে ভাগাভাগি করা, এবং আমার মনে হয় এসছে কার কাছ থেকে, কোন সোর্সের কাছ থেকে, সেটা আগে আমাকে বলেন। ডক্টর ইউনূসের থেকে ক্ষমতাশালী, তার থেকে বড় বাংলাদেশে এখন কেউ আছে? উনি শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মানুষ। ওনার সামনে কথা বলার মতো বা ওনার কিছু করার মতো কেউ আছে? এই যে স্যার যেটা বললেন, এটা আমি বলতে মানে আমার মুখে এসে গিয়েছিল যে এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এই যে ধরেন সবাই বলছে যে এই যে যারা ক্ষতিগ্রস্ত অফিসারদেরকে কেন পুনর্বাসন করা হচ্ছে না, অর্থ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না, এটা কি এখন আপনি দোষ দিবেন, আপনি দৌড়াবেন এটার পিছনে? আয়নাঘরের বিষয়টা অনেক আগেই সেটেল করা দরকার ছিল, এবং এটা ডিজিএফআই যখন এসছিল, মানে যখন এই ঘটনা ঘটেছে 5ই আগস্টের পরে, তার পরপরই এখানে আসলে জিনিসটা দেখা উচিত ছিল। তো উনি যদি ডক্টর ইউনূস না যেতেন, অন্তত পক্ষে উপদেষ্টা কেউ যেতে পারতেন, 3-4 জন উপদেষ্টা যেতে পারতেন। গেলে কে মানা করতো? আর্মি ওখানে মানা করতো? ওটা তো আর্মির আন্ডারে না, কে মানা করতো? এই ক্ষমতা কার ছিল আমাকে বলেন। এমনকি যদি ছাত্র যে যারা সমন্বয়ক ছিল তারা যদি যেত, কারো বাপের বুকের পাটা ছিল যে তারা মানা করতো, তারা শেখ মুজিবের বাড়ি নাই করে দিয়েছে, সেখানে আয়নাঘরে যাওয়া তাদের জন্য কোনো দুঃসাধ্য ব্যাপার ছিল? আপনি কি এটা বুঝতে পারেন? সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো না বলে আমার মনে হয় যে আমাদেরকে দায়িত্বশীল হওয়া দরকার। দায়িত্বশীল মানে কি? আমরা একটা বড় ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে এসেছি। আমাদের এখন এই জাতিটা, বাংলাদেশি মানুষেরা অনেক কষ্ট করেছে, অনেক কিছু সহ্য করেছে। এখন কিছুটা মনে হয় ঠান্ডা হওয়ার সময় এসছে, আমাদের কিছুটা দায়িত্বশীল হওয়ার সময় এসছে। সবই ঠিক আছে, কিন্তু ধরেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আর সেনাপ্রধান প্রায় একই রকম কথা বলতেছে। তাদের আমাদের মনে হয় না যে সেনাপ্রধানের সাথে বিএনপি করে একটা ভাব। আচ্ছা, আগে আপনারা বলতেন যে আর্মির সাথে আওয়ামী লীগের যোগসাজশ, এইগুলো তো চলতেই থাকবে। আবার কেউ বলে না আর্মির মধ্যে ওনারা জামাতের কথা বলেন। আপনি জেনারেল ওয়াকার যখন 5ই আগস্টে প্রথম আপনার টেলিভিশন স্পিচটা দেয়, উনি প্রথমেই বলে ফেলেছিলেন জামাতের কথা, আপনার যদি খেয়াল থাকে। তার মানে কি উনি জামাতের লোক নাকি? আচ্ছা, কথা হচ্ছে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা কি বলাটা কি কোনো দোষের? তাদের সাথে তো নেগোসিয়েশন করতে হবে, জামাতের সাথে নেগোসিয়েশন করতে হবে, তা নাহলে তো ওনারা চালাতে পারবেন না, আপনি কন্ট্রোল করতে পারবেন না। অলরেডি অনেক কিছু কন্ট্রোলের বাইরে। আপনাকে একটা জিনিস যদি কিন্তু জেনারেল ওয়াকার নাকি বিএনপির সাথে খাতির করেন আর এনসিপি কে ডেকে শুধু বকা দেন। এইগুলো হচ্ছে মানে আমি খালিদ, ইউ আর অলসো জার্নালিস্ট, মানে আপনিও কাজ করেছেন অনেক দৈনিক পত্রিকা, আমিও কাজ করেছি। এগুলো শুনতে শুনতে আমার 34 বছর হয়েছে সাংবাদিকতায়, আমার কানও পচে গেছে। আমি জেনারেল এরশাদের পতনের পরেও এগুলা দেখেছি, সবসময় দেখেছি, এগুলা চলতেই থাকে। এখন পুরোপুরি গুজব না রুশ ভাই। ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টাদের মধ্যে একজন আসিফ সাহেব, তিনিও বলেছেন তিনি নাকি বুকে পাথর রেখে ইউনূসকে মেনে নিয়েছেন। আচ্ছা, এগুলো তো বলতেই পারে। এখন এক একজনের পছন্দ একটা, যে কি করবেন। আর লিয়াজোটা না করলে আপনি এখন এই অবস্থার মধ্যে দেশটাকে চালাবেন কেমনে? আপনাকে বলেন তো, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন কি? ওকে, আপনি যারা এই যে এনসিপির সাথে বিএনপির সাথে জামাতের, এনসিপির সাথে জামাতের গন্ডগোলগুলা বিভিন্ন ভাবে উস্কে দিচ্ছেন, আমি বলবো তাদেরকে টার্গেট করেন। আমাদের দরকার এখন এনসিপি বা ছাত্রদের সাথে সকলের ভালো সম্পর্ক। আমাদের দরকার ডক্টর ইউনূসকে ভালোভাবে দেশ যাতে চালাতে পারেন সেভাবে সহায়তা করা, এবং যে সমস্ত উপদেষ্টা অথর্ব তাদেরকে দূর করা। আমরা এটাও চাই
যে আপনারা যদি আর্মির ব্যাপারে বা সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর ব্যাপারে কিছু আপনাদের সমস্যা থাকে, আপনাদের কথা বলার থাকে, আপনারা ডক্টর ইউনূসকে বলেন, আপনারা প্রেস কনফারেন্স করে বলেন, কিন্তু গালাগালি করেন না, আপনারা অশান্তি সৃষ্টি করেন না, আপনারা পয়েন্ট টু দি পয়েন্ট। আমি আশা করব যে জনাব রুশদের কথা আসলে নিশ্চয়ই এটি একদম পরিষ্কার, তিনি একদম কি মানে বুলন্দ আওয়াজে এটি বলেছেন, একইভাবে খুব দৃঢ়তার সাথে বলেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব শহীদুল হক। দর্শক আপনাদেরকে আপনি যদি আপনার হয়ে একটু আমাদের দেশবাসীকে বলেন ডক্টর ইউনূসকে যাতে না যেতে পারে, ডক্টর ইউনূস যাতে থাকে, এই ইয়েটা আপনি অবশ্যই আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি অ্যাসাইনমেন্ট আছে, তিনি তার অ্যাসাইনমেন্টটি পূরণ করুন। তার অ্যাসাইনমেন্টটি হচ্ছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে যারা অপরাধী ছিল তাদের বিচারের ব্যবস্থা করা, কিছু সংস্কার যেগুলি আসলে করতেই হবে আমাদের জন্য, তো সেগুলি ব্যবস্থা করা। আমরা সবাই চাইবো ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে থাকুন, তিনি তার অ্যাসাইনমেন্ট পালন করুন, এবং তিনি কখনোই দায়িত্ব ছেড়ে যাওয়ার লোক না। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত গ্রামীণ ব্যাংকের দায়িত্বে থাকার জন্য লড়াই করে গেছেন। আমি জানি যে তিনি একজন ফাইটার, তিনি লড়াই করে যাবেন, এবং আমাদেরকে একটি মানে যেটি তার প্রতিশ্রুতি, বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, যেটির কথা আমরা ভুলে গেছি, মানে কবে শেষ, মানে একটা রিপোর্টারের, একটা জার্নালিস্টের একটা খুব স্বপ্ন থাকে ইলেকশন কভার করার। আমার কাছে মনে হয় যে 2001 ইলেকশনের পরে 2008 ইলেকশনের মাঝখানে আমি একটা ইংলিশ ইলেকশন কভার করেছি, একটা ইন্ডিয়ান ইলেকশন কভার করেছি, কিন্তু বাংলাদেশের ইলেকশন মানে বাংলাদেশের ইলেকশন যেন একটা আমরা কভার করতে পারি, সেটা ডক্টর ইউনূস। You came in 2024. You came in 2024. There was election. Those were marvelous reports. Marvelous reports. Thank you so much. Enjoyed it. Thank you so much. কিন্তু কথা হচ্ছে there was no election. Report may be good আর কিন্তু ইলেকশন ছিল না। আমরা একটা ইলেকশন করতে চাই, দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এটাই। ডক্টর জনাব শহীদুল হক, আপনাকে অনেক 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 ধন্যবাদ, জনাব আবু রুশ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন, এবং অনেকগুলো বিষয় নিয়ে দর্শকদের নিশ্চয়ই যদি কোনো ভুল ধারণা থেকে থাকে তাহলে নিশ্চয়ই এটি দূর হবে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা নিশ্চয়ই অবশ্যই সমালোচনা করেন, জি, কোনো অসুবিধা নাই, সমালোচনা করেন, কিন্তু ভদ্র ভাষায়। থ্যাংক ইউ।